আচ্ছা, আজকে আমরা লেকচার 5 অ্যাকচুয়ালি বাস্তব সংখ্যা এবং অসমতার লেকচার 5 আলোচনা করব। তো গতদিন আমরা টাইপ 3 পর্যন্ত দেখে আসছিলাম অ্যাকচুয়ালি। আজকে আমরা টাইপ 4 থেকে আর কি আলোচনা করব। এখানে আর 2-3টা টাইপ বললে তোমার পুরো বাস্তব সংখ্যাটা শেষ হয়ে যাবে। তো টাইপ 4 এ আমি দিয়ে রাখছি, দেখো, পরমাণু সংক্রান্ত কিছু প্রমাণ। অর্থাৎ এই প্রমাণগুলো তোমার রিটেনের জন্য বলতে তোমার ভার্সিটির রিটেন বলো বা ইঞ্জিনিয়ারিং রিটেন বলো অথবা তোমার একাডেমিকের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমি এখানে আপাতত কয়েকটা আর কি প্রমাণ দেখাবো, তোমরা বাকিগুলা আর কি বাসায় দেখে নিবা, ঠিক আছে? তো আমি একটা প্রমাণ আগে বলি, একটা এক্সাম্পল আগে লিখি। এক্সাম্পলটা তোমার এরকম বলা আছে যে মডুলাস এক্স মাইনাস ওয়ান লেস দেন 1/n হলে প্রমাণ করো যে মডুলাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লেস দেন 2n প্লাস ওয়ান ডিভাইডেড এন স্কোয়ার। দেখো, এখানে আমি অ্যাকচুয়ালি বইয়ে তোমার এন দিয়ে দেওয়া নাই, বইয়ে এন এর একটা মান দেওয়া আছে। মানে এন এর মান তোমার হইতে পারে সেটা 10, 5, 100, তুমি ইচ্ছা মতো বসিয়ে নিতে পারবে আর কি, ঠিক আছে? অর্থাৎ এন এখানে জিরো হবে না, এই হচ্ছে মেন কথা। মানে এন ইজ নট জিরো, এন তো জিরো হলে তো করতে পারবো না, এবং এন তো জিরো হবে না এবং নেগেটিভও হবে না। অর্থাৎ এম হতে হবে তোমার ন্যাচারাল নাম্বার আর কি, ঠিক আছে? তো আমার এই প্রমাণের ক্ষেত্রে ধরো এন এর মানটা তোমরা বসাই করে নিবা। আমি এন একটা আর কি সাধারণ টার্ম দিয়ে বলে দিলাম, এবং প্রমাণটা করতে বলছে যে এইটা যদি 1/n এর চেয়ে ছোট হয় এই মডুলাসটা, তাহলে তোমাকে প্রমাণ করতে বলছে মডুলাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। অর্থাৎ এর ভিতরে কি আছে বলো দেখি? এটা মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র না, যে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে তোমাকে প্রমাণটা নিয়ে আসা লাগবে যে 2n প্লাস ওয়ান ডিভাইডেড এন স্কোয়ার, যাতে এরকম টার্মের হয়। তো দেখো, আমি প্রমাণটা শুরু করি। তোমার দেখো, আমি এখান থেকে দেখে বুঝতে পারতেছি যে এই মডুলাসের ভিতরে, অর্থাৎ প্রমাণে যেটা চাচ্ছে, এখানে কিন্তু আছে এক্স প্লাস ওয়ান, আর আরেকটা আছে কত, এক্স মাইনাস ওয়ান। তো দেখো দেখি, আমার এখানে এক্স মাইনাস ওয়ানটা তোমার কি মানে দেওয়া আছে না? অর্থাৎ অঙ্কে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ানের মডুলাসটা তোমার কত, 1/n। তাহলে আমি যদি কোনোভাবে এক্স প্লাস ওয়ানটা পাই, অর্থাৎ এক্স প্লাস ওয়ানের যদি মডুলাসটা পাই, তাহলে দুইটাকে গুণ করে দিলে তোমার কি এটা প্রমাণ হয়ে যাচ্ছে না? তাহলে দেখো, এটার প্রমাণটা শুরু করতেছি। অর্থাৎ প্রুফটা কিরকম হবে দেখো, এখানে আমি যেটা দেওয়া আছে এটা আমি আগে তুলে নিলাম, যে দেওয়া আছে মডুলাস এক্স মাইনাস ওয়ান লেস দেন 1/n। মনে করো এটা আমি 1 নম্বর দিয়ে রাখলাম, ঠিক আছে? এটা ছাড়া কিন্তু অন্য কিছু দেওয়া নেই তোমার হাতে, আর এইটা ছাড়া অন্য কোনো অপশন নাই। অর্থাৎ তোমার যে বের করা লাগে এক্স প্লাস ওয়ান এর মানটা, তোমার এক্স প্লাস ওয়ান এর মানটা যেন এক্স মাইনাস ওয়ান এর মাধ্যমে কিছু একটা আসে, কারণ আমার প্রমাণে কিন্তু এন ছাড়া অন্য কিছু নাই। আছে কি দেখো, এন এরই টার্ম আছে, অর্থাৎ এন এর সাথে আবার সম্পর্ক তোমার কার, এক্স মাইনাস ওয়ান এর। কিন্তু তোমার দরকার আবার কি, এক্স প্লাস ওয়ান, তাই তো? তাহলে এক্স প্লাস ওয়ান এর মডুলাস দরকার অ্যাকচুয়ালি। আমি যদি এটাকে এভাবে বলি যে তোমার মডুলাস এটার ভিতরে, তাহলে মডুলাস এত ইন্টু এত, এটা ইজিক্যাল তো তুমি আবার লিখতে পারবে কত, মডুলাস এক্স প্লাস ওয়ান ইন্টু কি, মডুলাস এক্স মাইনাস ওয়ান। তো এটা তো দেওয়া আছে, তাহলে তোমাকে বের করা লাগবে কি, মডুলাস এক্স প্লাস ওয়ান না? তাহলে এইটা যেহেতু বের করা লাগবে, তাহলে আমি এখানে শুরু করতেছি মডুলাস এক্স মাইনাস ওয়ান, যে ধর এক্স প্লাস ওয়ানটা, যাতে আমি লিখতে পারি দেখো যে এখানে মডুলাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু, আমার কিন্তু এক্স মাইনাস ওয়ান ছাড়া অন্য কিছু নাই প্রমাণে, ঠিক আছে? আমি এতটুকু মিশিয়ে দিলাম আর কি, যেহেতু আমাদের লেখা হয়ে গেছে। তো দেখো, মডুলাস এক্স প্লাস ওয়ান এর মান বের করবো, কিন্তু কার মাধ্যমে যাওয়া লাগবে? অর্থাৎ এইটা ছাড়া অন্য কোনো অপশন না, অর্থাৎ এই মানটাকে ব্যবহার করে আমাকে এক্স প্লাস ওয়ান এর মান বের করা লাগবে, তাই তো? তাহলে তুমি দেখো, আমি কি এটাকে এভাবে লিখতে পারি? এখানে মনে করো আমি এক্স মাইনাস ওয়ান লিখে দিলাম, যে মডুলাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু মডুলাস দিয়ে এক্স মাইনাস ওয়ান আমি লিখে নিলাম, যেহেতু এই মানটা আমার জানা আছে। কিন্তু আমার এটা তো মিলানো লাগবে, এটা তো সমান করা লাগবে। সমান করতে গেলে কি করা লাগবে? এর সাথে 2 যোগ করা লাগবে না, তাই তো? অর্থাৎ এইটা ইজ ইকুয়াল টু কিন্তু এক্স প্লাস ওয়ানই হয়ে যাচ্ছে, কিন্তু আমি এইটা লিখে রাখলাম এইভাবে কারণ আমার এই মানটা দেওয়া আছে, তাই না? এবারে দেখো, আমার এতটুকু তো মডুলাস আলাদা আলাদা করে নেওয়া লাগবে। তাহলে আলাদা আলাদা যদি করতে যাই, গতদিনে আমরা হচ্ছে প্রমাণগুলো দেখে আসছি আর কি, তার আগের লেকচারে, যে এরকম ছিল দেখো, যে মডুলাস এ প্লাস বি, এটাই মানে লেস দেন অর ইকুয়াল লিখতে পারতাম মডুলাস এ প্লাস কত, মডুলাস বি, তাই লিখতে পারতাম না? তাহলে এইটা যেহেতু আমার
প্রমাণ করাই আছে যে এই ধরো একটা মডুলাসের ভিতর যে দুইটা বা তিনটা সংখ্যাই থাকে আর কি, এইটাকে যদি আমি আলাদা আলাদা মডুলাস করি দিয়ে যদি যোগফল করি তাহলে ওইটা অল টাইম কি বড় হয় বা সমান হতে পারে, তাই তো ছিল। তাহলে এখানে আমার ধরো দুইটা হচ্ছে যে কি টার্ম আছে, এই দুইটাকে আমি আলাদা আলাদা মডুলাসে লিখবো। তাহলে এই দুইটাকে আমি লিখবো মনে করো x-1 এর মডুলাস আবার 2 এর মডুলাস। তাহলে বলো দেখি যে এটা চাইতে এইটা বড় হয়ে যাবে না, বড় বা সমান, তাহলে তীর চিহ্নটা কি এর দিকে থাকবে, অর্থাৎ এই পাশে ছিল তোমার x+1, এইটা লেস দেন অর ইকুয়াল হয়ে গেল। এবার কি যে এটাকে আমি দুইটা আলাদা আলাদা মডুলাস করে দিলাম, তাহলে এইটা কি বড় হবে বা সমান হইতে পারে, ঠিক আছে। এবার দেখো এইটার মান তো আমার দেওয়া আছে লেস দেন 1/n, তাই তো। তাহলে এর জায়গাতে তুমি কি লিখতে পারবা, লেস দেন 1 কত n, আর মডুলাস 2 মানে তো কত 2, আর এখানে দেওয়া ছিল কত x+1 টাই বের করতেছি। তাহলে দেখো দেখি, অর্থাৎ তুমি লিখতে পারবা মডুলাস x+1 লেস দেন কত n, নিচে রাখলে উপরে তাহলে কত হবে 2n+1, 2n প্লাস কত 1। আমার তো এটাই দরকার ছিল। এক নাম্বার আমি বলে রাখছি এটা, দুই নাম্বার হচ্ছে তোমার এই নিচেরটুকু। তাহলে তুমি বলতে পারবা যে 1 আর 2 যদি আমি গুণ দিই, 1 গুণন 2 যদি করি তাহলে কি হবে বলো, মডুলাস x+1 ইনটু কত মডুলাস x-2 x-1, অর্থাৎ একসাথে করে দিলাম আর কি একটা মডুলাসের ভিতরে, এবং লেস দেন 1/n ইনটু 2n+1 ডিভাইডেড কত n। তাহলে এইটাকে যদি তুমি এখন একসাথে করো, অর্থাৎ এই লাইনের পরে আমার যদি লিখি তাহলে কি রকম হবে দেখো, এখানে আসছে কত মডুলাস x² - 1 লেস দেন কত 2n+1 ডিভাইডেড n²। তাহলে তোমার প্রমাণ আসলো এটা রুট অফ মডুলাস x² - 1 লেস দেন 2n+1 ডিভাইডেড n², প্রুফ। ঠিক আছে। তাহলে এরকম টাইপের যদি প্রবলেমে মনে করো এবার n এর জায়গা, আমি তো এটা জাস্ট সাধারণ একটা টার্ম দিলাম যে n, যাতে n এর জায়গায় অন্য কোনো মান দেওয়া থাকলে তোমরা নিমিশে করে নিতে পারো। তাহলে তুমি বলো দেখি এই জায়গাতে n এর জায়গায় যদি এরকম থাকতো, প্রমাণটা যদি এইভাবে বলতো যে মনে করো एग्जांपलটা এরকম দিল যে মডুলাস x - 1 লেস দেন মনে করো 1/10, ঠিক আছে কি। তাহলে এত হলে আমাকে প্রমাণ করতে বলছে মনে করো x² - 1 লেস দেন, তাহলে কত হবে তোমরা বলো 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 দেখি, তোমরা নিজেরাই কিন্তু এখন অঙ্ক বানিয়ে নিতে পারবা। এটা কিন্তু এমসিকিউ এর জন্য মনে রাখবা, এমসিকিউ এর জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এমসিকিউ তো তোমার হচ্ছে যে তুমি শর্টকাটেই এটা প্রয়োগ করে নিতে পারো যে 1 বাই ধরো এখানে 10 আছে, তাহলে n এর মান 10 বসাই দিলে এটা কত হবে 2 ইনটু 10 প্লাস 1 ডিভাইডেড কত 10 এর উপর স্কয়ার, মানে এই মানটা কত আসতেছে তোমার আসছে হচ্ছে 21 ডিভাইডেড কত 100। তাহলে তুমি বলে দিতে পারবা যে মডুলাস এত লেস দেন কত 21/100, তাই না। তো এই যে আমি অঙ্কটা যে প্রমাণটা করাইলাম, এই প্রমাণ যে তোমাকে এইভাবেই করা লাগবে তার কোনো গ্যারান্টি নাই, তো কোনো মানে নাই। তুমি এটা ছাড়াও তুমি অন্যভাবে করতে পারো। কিভাবে করা যায় তোমার হচ্ছে আমি এই एग्जांपलটা দিয়েই বলে দিচ্ছি, তাহলে তুমি আরেকটু ক্লিয়ার হবে আর কি। দেখো আমি যে এইখানে বললাম যে মডুলাস x - 1 লেস দেন 1/10 হলে মডুলাস x² - 1 লেস দেন আমরা দেখতে পেলাম কত 21/100 হয়। তো এটা আসলে যে এইভাবে আমি প্রমাণটা করা লাগবে তাও না আর কি, তুমি এটা ছাড়াও আরেকটা ধর্ম দিয়ে, অর্থাৎ আমরা মডুলাসেরই ধর্ম একটা পড়ে আসছিলাম, তো ওই ধর্ম দিয়েও তুমি হচ্ছে প্রমাণটা করতে পারবা। তো দেখো আমি एग्जांपलটা এভাবে লিখতেছি, মনে করো আবার আমি एग्जांपलটা লিখলাম যে মডুলাস x - 1 লেস দেন 1/10 হলে মনে করো প্রমাণ করতে হবে যে প্রমাণ করো যে মডুলাস x² - 1 লেস দেন 21 বাই কত দেখলাম 100 আসছিল, তাই তো। তাহলে এই প্রমাণটা আমি একটু অন্য মেথডে করব, অর্থাৎ এখানে মেথডটা একটু আলাদা। আগেরটা মনে করো মেথড 1 ছিল, এটা মনে করো মেথড 2, দুই নম্বর মেথড দিয়ে আমি করব আর কি। আগে নিয়মে করতে পারবা যে তুমি আগে x+1 মডুলাসের মানটা বের করে নিলা, দেন দুইটাকে গুণ করে দিলে তো তোমার এটা প্রমাণ হয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে। তো ওইটা ছাড়াও তুমি কিভাবে সলভ করতে পারবা, দেখো আমার এখানে এইটা কত দেওয়া আছে, এটা আমি যেটা দেওয়া আছে এটা আমি তুলে নিলাম যে দেওয়া আছে মডুলাস x - 1 লেস দেন 1 বাই কত 10। একটা জিনিস বলো দেখি, গতদিন আমরা এই টাইপের অঙ্ক করেছিলাম অসমতা থেকে, অর্থাৎ মডুলাস চিহ্নটাকে উঠিয়ে দেওয়া লাগতো আর কি, ঠিক আছে। তো পরমাণ চিহ্ন ব্যতীত যে প্রমাণগুলো করে আসছিলাম লেস দেনের জন্য কি ছিল বলো দেখি, এটাকে আমি পরমাণ চিহ্ন উঠিয়ে দিতে চাইতাম, তাহলে এই অংশটার নেগেটিভটা বাম দিকে আসবে
দেন লেস দেন এক্স মাইনাস ওয়ান মডুলাস উঠে গেল, আর এই অংশটা কি পজিটিভটা ডান দিকে থাকবে, তাই তো? তাহলে আমার প্রমাণের দিকে এবার তাকাও। প্রমাণে আমার দরকার কি কি দরকার? প্রমাণে দরকার এক্স স্কোয়ার দরকার। এখানে কি এক্স স্কোয়ার আছে? নাই। তাহলে প্রমাণ এক্স স্কোয়ার দেন মাইনাস ওয়ান দরকার। আচ্ছা, তাহলে এক্স স্কোয়ার করতে গেলে তাহলে আমাকে আগে এখানে এক্সটাকে আমি আলাদা করে রাখি। তাহলে তুমি ওয়ান সব পক্ষে পার করে দাও, অর্থাৎ 1/10 মানে প্লাস ওয়ান যোগ করো অ্যাকচুয়ালি এখানে, তাহলে এক্স থেকে যায়, এটা 1/10 প্লাস কত 1। তাহলে দেখো দেখি এই পাশে থাকতেছে কত 10 মাইনাস কত তোমার মানে 10 মাইনাস 1 হচ্ছে কত 9, তাই তো? আর এই পাশে থাকতেছে তোমার হচ্ছে x, এইদিকে থাকতেছে 10 10 আর হচ্ছে 11, তাই তো? আচ্ছা, এবারে দেখো আমার কি করা লাগতো। আমি বললাম একটু আগে যে তোমার মাঝখানে দরকার ছিল তোমার কত স্কয়ার, অর্থাৎ এই যে প্রমাণের দিকে তাকাবো, অর্থাৎ মডুলাস এখানে কত x স্কয়ার মাইনাস 1, তাহলে মাঝখানে আমার x আছে, আমার দরকার কি x স্কয়ার না বর্গ করা। তাহলে প্রত্যেক পক্ষে তুমি এবার বর্গ করে দাও, ঠিক আছে? তাহলে বর্গ যদি করি তাহলে কত হয় দেখো। তাহলে বর্গ করলে এটা কত 81 ডিভাইডেড কত 100 লেস দেন x স্কয়ার লেস দেন কত 121 ডিভাইডেড কত 100। প্রত্যেক পক্ষে আমি কি করলাম, এটা জাস্ট বর্গ করে দিলাম, আর কিছু না, বর্গ করে, ঠিক আছে? এখন আমি দেখো x স্কয়ারটা পেয়ে গেছি। আমার এবার কি দরকার, মাইনাস ওয়ান করা দরকার না? মাঝখানে আমার তাকাও, মাঝখানের দিকে তাকাবা যে প্রমাণটা কি বলছে এটা যাতে মাঝখানে মিলে, এটা করা লাগবে। তাহলে x স্কয়ার মাইনাস ওয়ান, তাহলে এখানে আমার x স্কয়ার আছে মাইনাস ওয়ান করা লাগবে। তাহলে তুমি কি করো, প্রত্যেক পক্ষে এবার মাইনাস ওয়ান যোগ করে দাও, বা ওয়ান বিয়োগ, বিয়োগ তো বলি না, যোগটাই বলি, তাই আমি বললাম যে মাইনাস ওয়ানটাকে যোগ করে দাও। তাহলে এর পরের লাইন যেটা আসবে সেটা হচ্ছে তোমার 81/100 মাইনাস ওয়ান less than x square minus 1 less than 121/100 মাইনাস কত 1। তাহলে তুমি একটু সমাধান করো। সমাধান যদি করতে যাই তাহলে কি রকম আসবে দেখো, এটা তো 100, তাহলে এদিকে কত 100 থেকে 81 বাদ দিলে কত হয় 19 এবং মাইনাস 19, তাই তো? এত লেস দেন হচ্ছে x স্কয়ার মাইনাস 1 লেস দেন কত 100, 121 থেকে 100 বাদ দিলে কত হয় 21, তাই তো? এখন তুমি বলো দেখি, আমরা গতদিনের এইটা প্রমাণ করে আসছিলাম যে সূত্রটা আমরা জানতাম, এই যে এটাকে যেটা ভাঙাই দিয়েছিলাম যে পরমমান চিহ্ন ছাড়া প্রকাশ। তো তুমি একটা জিনিস বলো যে পরমমান চিহ্ন ছাড়া প্রকাশে আমরা সূত্রটা বসিয়ে দিলাম, তো উল্টা প্রসেস আমরা কি করতেছিলাম যে আমার এটাও কিন্তু টাইপটা গতদিন দেখেছি 3 নম্বর টাইপটা ছিল যে তোমার এই পরমমান চিহ্ন নাই কিন্তু তোমাকে পরমমান চিহ্ন নিয়ে আসা লাগবে, অর্থাৎ ব্যাক ট্র্যাক উল্টা দিক থেকে তোমাকে এটা নিয়ে আসা লাগবে। তাহলে কি ভাবতেছিলাম যে আবার বাম দিকে তোমার হচ্ছে যে নেগেটিভ টার্মটা থাকবে, ডান দিকে কি ওই সংখ্যারই পজিটিভ টার্মটা থাকবে, আর মাঝখানে যেটা থাকবে আমি ওই জায়গাতে মডুলাস বসাই দিতে পারতাম এবং লেস দেন অর ইকুয়াল এই ডান দিকের অংশটুকু লিখতাম, তাই তো দেখে আসছিলাম। কিন্তু এই জায়গাতে যদি বলো যে আমি ওইটাই অ্যাপ্লাই করব, বাট অ্যাপ্লাই কি করা যাবে, এই দিকে আছে 21/100, এই দিকে কি 21/100 আছে, এদিকে হয় নেগেটিভ আছে কিন্তু 21/100 তো নাই, আমার এখানে আছে কত 19/100, তাহলে এই জায়গাতে আমাকে 21/100 করা লাগবে না? তো এখানে একটা জিনিস বলো দেখি যে এই মাইনাস তোমার কত 19/100 এইটা বড় না মাইনাস 21/100 এটা বড়, কোনটা বড় হয়? আমি যদি মাইনাস বাদ দিই, ধরো আমি মাইনাস বাদ দিলাম, আগে প্লাসটাই ধরো, প্লাস 21/100 বড় নাকি প্লাস 19/100 বড়? অবশ্যই 21/100 বড়, কারণ লবে বেশি আছে, তাই তো? তাহলে এটা মনে করো বড় হচ্ছে। এবার যদি আমি নেগেটিভ করে দিই, উভয় পক্ষ মনে করে নেগেটিভ করে দিচ্ছি, তাহলে 19/100 মাইনাস 19/100 মাইনাস 21 বাই কত 100, তাহলে এবার বড় হয়ে যাচ্ছে কোনটা 19/100 না? তাহলে এইটা যেহেতু আমার বড়, তাহলে এর চাইতে এই অংশটুকু ছোট, তাই তো বলতে পারতেছি। এখন আমি যদি এই জায়গাতে এভাবে লিখি, এই এই জিনিসটাকে যদি আমি এরকম করে এখন বলি এখানে যে যেহেতু আমার এই অংশটুকু চাইতে এই অংশটুকু বড়, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি না যে মাইনাস 21/100 এর চাইতে মাইনাস 19/100টা কি বড়, তাই তো? আবার তার চাইতে এদিকে বড় হচ্ছে x স্কয়ার মাইনাস 1, তার চাইতে এদিকে বড় হচ্ছে 21 বাই কত 100। তাহলে তুমি বলো দেখি এই অ্যাজাম্পশনটা কি রকম হবে যে এটার চাইতে এটা বড়, এটার চাইতে আবার এটা বড়, তাহলে কি তুমি বলতে পারবে না যে এটার চাইতে এটা বড়? এটা নিমিষে বলা যায়। তাহলে তুমি কি বলবা যে তাহলে এখান থেকে তুমি নিমিষে বলে দিতে পারবা যে মাইনাস 21/100 এর চাইতে অবশ্যই কি x স্কয়ার মাইনাস 1টা বড়, তাই না? আবার এটা চাইতে তো 21/100 বড় ছিল। এবার দেখো আমি দুই পক্ষে
একই জিনিস নিয়ে চলে আসছে, অর্থাৎ 21/100, এখানেও 21/100, একটা প্লাস একটা কি মাইনাস। তাহলে আমি এখান থেকে বলে দিতে পারবো অতএব মডুলাস x স্কয়ার মাইনাস 1 লেস দেন কত 21/100। ক্লিয়ার? তাহলে এটা তোমার হচ্ছে প্রমাণিত। ওকে, আচ্ছা নেক্সট আর কি আরেকটা প্রবলেম আমি দেখাবো। আচ্ছা দেখো, আমি বোর্ডে আবার আরেকটা এক্সাম্পলের কথা বললাম যেটা আমি বলবো, তো এই এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট। এটা যদিও বইয়ে দেওয়া নাই, ঠিক আছে, তো আমি এটা বলে দিচ্ছি এই কারণে যে তোমাদের অ্যাডমিশনের জন্য এই জিনিসটা আর কি খুব কাজে লাগতে পারে। তো দেখো, এখানে আমি কিন্তু এন সিম্বল দিয়ে আর কি বুঝাই দিয়েছি, অর্থাৎ এন এর জায়গাতে তুমি এখন যে কোনো মান বসিয়ে দিয়ে করে নিতে পারবা। তো দেখো, এটা আছে কত, যে মডুলাস x মাইনাস 1 লেস দেন n হলে প্রমাণ করো যে x কিউব মাইনাস 1 এর যে মডুলাস এটা লেস দেন n কিউব প্লাস 3n স্কয়ার প্লাস কত 3n। ঠিক আছে, তো এখানে একটা জিনিস বলো দেখি, আগের প্রবলেমটা যেভাবে আমি করলাম, আগের প্রবলেমে ছিল এটা x স্কয়ার মাইনাস 1, তো ওইখানে আমরা ছিল x প্লাস 1 আর x মাইনাস 1, তাই তো? কিন্তু এই জায়গাতে আছে x কিউব মাইনাস 1, তাহলে x কিউব মাইনাস 1 এর সূত্রটা কি বলো দেখি? এটা সূত্র হচ্ছে তোমার x minus 1 into x square plus x plus কত 1। তাহলে তোমার কাজে লাগবে, মানে এটা তো দেওয়াই আছে, তাহলে তোমাকে বের করে নেওয়া লাগবে হচ্ছে x square plus x plus 1 এর মান। এই মানটা বের করে নিতে পারলে দুইটা গুণ করে দিলে এই প্রমাণটা হয়ে যাবে, তাই তো? তাহলে তুমি শুরু করো, কি দেওয়া আছে এখান থেকে শুরু করো, এবং এই মানটা বের করতে হবে এইটার সাহায্য নিয়ে, x minus 1 এর সাহায্য নিয়ে, তাই তো? তাহলে এটার প্রুফটা যদি শুরু করো, তাহলে দেখো আমার যেটা দেওয়া আছে ওটা আমি তুলে নিলাম, যে দেওয়া আছে মডুলাস x মাইনাস 1 লেস দেন কত n। আমাকে বের করা লাগবে, এখানে তুমি কি বলতে পারো বলো দেখি, যে মডুলাস x স্কয়ার প্লাস x প্লাস 1 এটার মান বের করা লাগবে। তো এইটা ইজ ইকুয়াল টু, এখন তুমি কি লিখতে পারবে বলো দেখি? তোমাকে তো এইটা সাহায্য নিয়ে করা লাগবে, অর্থাৎ এই x মাইনাস 1 এর সাহায্য নিয়ে করা লাগবে, তাই তো? তো একটা জিনিস আমি বলি, এটা বোঝার একটা সুবিধা আছে যে কিভাবে করবা, যে ধরো এখানে যেহেতু n আছে, তো আমার তো এটা n গুণ হবে, তাহলে n গুণ ছাড়াও এর ভিতরে কি টাইপের মানে জিনিসগুলো আসতে পারে, মানগুলো আসতে পারে, এটা তুমি এখান থেকে বুঝতে পারবা। অর্থাৎ এখান থেকে যদি তুমি n টা কমন নিয়ে নাও, n কমন নিলে থাকবে কত n স্কয়ার প্লাস 3n প্লাস কত 3 না? তাহলে এখান থেকে কিন্তু তুমি ইজিলি বলে দিতে পারবা যে আমার প্রমাণটা এরকম আসতে পারে। কারণ কি, n তো তোমার এখান থেকে আসবে, x মাইনাস 1 এর এই জায়গা থেকে n, তাহলে বাকিটা তোমার কি এই অংশটুকু থেকে আসছে না? তাহলে এখানে দেখো n স্কয়ার করা আছে, n স্কয়ার করা মানে কি x মাইনাস 1 এর উপর স্কয়ার, তাহলে তোমাকে এইটা মিলানো লাগবে এইভাবে। দেখো আমি যদি এটা বলি যে x মাইনাস 1 এর উপর স্কয়ার, তাহলে x মাইনাস 1 এর উপর স্কয়ার করলে কত হয়? তোমার আসে হচ্ছে x স্কয়ার মাইনাস 2x প্লাস কত 1। তো আমার তো এখানে x স্কয়ার না হয় মিললো, কিন্তু এখানে প্লাস x আছে, বাট আমি এখানে কি করে দিয়েছি মাইনাস 2x না, তাহলে এখানে তোমাকে কি করা লাগবে প্লাস 3x নিয়ে আসা লাগবে। তো এই জায়গাতে দেখো আরো একটা n আছে, তাহলে তুমি যদি এখানে 3 into x minus 1 করে নাও, তাহলে কত হচ্ছে দেখো দেখি, যে এটা হচ্ছে প্লাস 3x প্লাস মাইনাস কত 3। তাহলে দেখো x স্কয়ার মিললো, 3x থেকে 2x বাদ দিলে প্লাস x একটা মিললো, আর এখানে আছে হচ্ছে যে 1 আর মাইনাস কত 3 তে মাইনাস 2, তাহলে তোমাকে আরো করা লাগবে প্লাস 3, যেটা প্লাস 3 করলে কত মিলে প্লাস 1 মিলে, তাহলে এই জায়গাতে করে দিলে কত প্লাস 3। তাহলে দেখো দেখি যে এই অংশটুকু আর এই অংশটুকুর মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই, এটা ইজ ইকুয়াল টু এটা আমি লিখতেই পারি। কিন্তু এবার আমার প্রমাণের জন্য যেটা দরকার, দেখো প্রমাণের জন্য কি দরকার, যে এক্ষেত্রে তোমার এই যে এইটা ইজ ইকুয়াল টু, অর্থাৎ এই অংশটুকুর ক্ষেত্রে দেখো যেটা আমার তিনটার মানে যোগফলের মডুলাস করা আছে না, আমি যদি এখানে আলাদা আলাদা মডুলাস করে দিতে চাই, তাহলে আলাদা আলাদা মডুলাস করে দিতে চাইলে আমার সূত্র কিরকম আসবে, যে লেস দেন অর ইকুয়াল কত মডুলাস x মাইনাস 1 এর উপর স্কয়ার, তারপরে তোমার হচ্ছে যে 3 মডুলাস হচ্ছে কত x মাইনাস 1, তারপরে আবার কত 3 মডুলাস, তাই না? তাহলে এটা হচ্ছে যে কি আলাদা আলাদা মডুলাস নিয়ে নিলাম, তাহলে লেস দেন অর ইকুয়াল, কিন্তু আমার প্রবলেমে দেওয়া আছে কি লেস দেন n, তাহলে তোমার এটা ইজ ইকুয়াল টু লিখতে পারবা কত, এখানে তো এটা থেকে যাচ্ছিল x প্লাস 1, তাহলে এটা ইজ ইকুয়াল টু লিখতে পারবা যে মডুলাস x স্কয়ার প্লাস x প্লাস 1, তাহলে এটা লেস দেন, এটা হচ্ছে কত n এর উপর স্কয়ার, এটা হচ্ছে প্লাস 3n প্লাস কত 3। দেখো দেখি, তাহলে এইটা তোমার যদি 1 নাম্বার হয় আর এইটা যদি তোমার 2 নাম্বার হয়, এই দুটো আবার গুণ দিয়ে দিলে তো তোমার এটা মিলে যাচ্ছে, তাহলে তোমার বলবা যে 1 গুণন 2 করে পাই।
তাহলে এত করলে কত আসবে, মডুলাস x মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এত লেস দেন, এখানে ছিল তোমার n, আর এই জায়গাতে পাচ্ছি n স্কোয়ার প্লাস 3n প্লাস হচ্ছে 3। তাহলে তুমি এবার বলে দিতে পারবা যে অতএব এটা মানে সূত্র পড়ে গেল, অতএব x কিউব মাইনাস ওয়ান লেস দেন n কিউব প্লাস 3n স্কোয়ার প্লাস কত 3n। ক্লিয়ার? তাহলে তোমার এই টাইপের প্রবলেমের ক্ষেত্রে এখন যদি n এর মান দেওয়া থাকতো, ধরো n এর কোন একটা মান দাও, n এর মান মনে করো 10 বা n এর মান 20 বা 2 1 যা ইচ্ছা থাক, তাহলে তোমার এখানে কি n এর মান বসিয়ে দিলে তুমি একটা সাংখ্যিক মান পাবা না, এখানে তো প্রমাণটা ওরকম করে থাকতে পারে আর কি, ঠিক আছে? তো তাহলে এই পরম মান রিলেটেড এরকম প্রমাণ থাকতে পারে। আর এর পরের টাইপটাতে আমি একটু আরেকটা নতুন টাইপ দেখাচ্ছি, টাইপ মনে করো 5। দেখো টাইপ 5 টা এরকম আসতে পারে যে আমরা যে বাস্তব সংখ্যার স্বীকার্য দেখেছিলাম না, যে ধরো অনন্যতা বিধি বা আবদ্ধতা বিধি বা অভেদকর অস্তিত্ব, এই স্বীকার্যগুলা দিয়ে তোমার কিছু প্রমাণ আসতে পারে। তো এই প্রমাণ কয়েকটা একটু দেখি। তো আমি টাইপটা দিচ্ছি বাস্তব সংখ্যার স্বীকার্য রিলেটেড প্রমাণ। এগুলো কিরকম আসতে পারে দেখো, খুব ইজি ইজি আমি দুই একটা প্রবলেম আগে দেখাই, তাহলে তোমাদের ক্লিয়ার হবে আর কি বিষয়টা। তো এখানে দেখো একটা এক্সাম্পল, আমি যদি এরকম বলি যে এ বি আর সি মনে করো এলিমেন্টস হচ্ছে আর, মানে বাস্তব সংখ্যার এলিমেন্ট যদি হয় এত হলে, হ্যাঁ এটা বলা আছে এবং আর একটা বলা আছে, ধরো এটা এবং বলা আছে যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ প্লাস সি হলে প্রমাণ করো যে বি ইজ ইকুয়াল টু সি। তাই তো কি বলা আছে যে এ বি সি তিনটা হচ্ছে তোমার বাস্তব সংখ্যার এলিমেন্টস, ঠিক আছে? আর বললো যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ প্লাস সি। যদি এত এত হয় তাহলে তোমাকে প্রমাণ করতে হচ্ছে বি ইজ ইকুয়াল টু সি হবে। এটা নর্মাল কনসেপ্ট, মানে যদি আমরা নর্মালি ভাবি যে এখানে এ আর এ তো কাটাকাটি হয়ে যায়, তাহলে তো বি ইজ ইকুয়াল টু সি হবে, তাই তো হয়? তো এটাকে আমরা যে নর্মালি কাটাকাটি করে দিই, আসলে কাটাকাটি যে অ্যাকচুয়ালি কিভাবে আসতেছে, স্বীকার্যগুলা কি কোত্থেকে আসছে আর কি, ঠিক আছে? এই স্বীকার্যগুলা থেকে তোমাকে হচ্ছে প্রমাণটা অ্যাকচুয়ালি করা লাগবে যে এই বি ইজ ইকুয়াল টু সি হচ্ছে কয়টা স্টেপ, অর্থাৎ কয়টা ধাপ পার করে আমার বি ইজ ইকুয়াল টু সি প্রমাণ করতে পারতেছি, ওইগুলো আমার সাইড নোট দেওয়া লাগবে। এই প্রমাণগুলোর ক্ষেত্রে সাইড নোটটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমি প্রমাণটা একটু শুরু করতেছি। দেখো আমার এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে হলো দেওয়া আছে a প্লাস বি ইজ ইকুয়াল টু কত a প্লাস সি। এটা আমার দেওয়াই আছে, এটা আমি আর নতুন করে সাইড নোট লেখার কোনো দরকারই নাই। এখন একটা জিনিস তুমি চিন্তা করো যে বি ইজ ইকুয়াল টু যদি আমি সি করতে যাই, তাহলে আমাকে a এর নেগেটিভটা আমাকে কি এই দুই পক্ষে যোগ করা লাগবে, তাহলে a আর a কাটাকাটি হয়ে যাবে, দেন 0 0 এর সাথে যে কোনো কিছু যোগ করলে তো ওইটাই থাকে, দেন বি ইজ ইকুয়াল টু সি প্রমাণ করে দিতে পারবা। তো আমাকে যে উভয় পক্ষে যে মাইনাস এটা যোগ করা লাগবে, তাহলে এইটা তুমি এভাবে বলো যে মাইনাস এ প্লাস কত এ প্লাস বি, মাইনাস এ প্লাস হচ্ছে কত এ প্লাস, অর্থাৎ এ প্লাস বি এর সাথে আমি মাইনাস এ যোগ করলাম, আবার এ প্লাস সি এর সাথে আমি মাইনাস এ যোগ করলাম। তাহলে এইটা কোন বিধির মধ্যে পড়তেছে দেখো দেখি, এটা তোমার কি যোগের অনন্যতা বিধি পড়তেছে না? তাহলে তুমি সাইড নোট দিবা হচ্ছে এরকম যে যোগের অনন্যতা বিধি। ক্লিয়ার? এবারে দেখো আমার এবার এই মাইনাসে আর প্লাসে কি একসাথে করা লাগবে, তাহলে না সেটা কাটাকাটি করে 0 হয়। তাহলে এইটাকে যে একসাথে করবে, এখানে আমার ব্র্যাকেটটা তাহলে চেঞ্জ করে নেওয়া লাগবে না? তাহলে ব্র্যাকেট চেঞ্জ মানে কি, সেটা তোমার কি ছিল, যোগের সংযোজন বিধি বা সহযোজন বিধি যেটা বলেছিলাম। তাহলে তুমি এটা এইভাবে করো যে এই মাইনাস এর সাথে প্লাস এটা একসাথে করে ব্র্যাকেট করে দাও, আর বাইরে বি থাকতেছে। এটার ক্ষেত্রেও সেম, যে মাইনাস এ প্লাস এ আর বাইরে হচ্ছে কত সি। তাহলে এইটা কোন বিধি আসলো, এটা হচ্ছে তোমার যোগের সংযোজন বিধি, ঠিক আছে?
সংযোজন বিধি। আচ্ছা, এবারে বলো এখানে এই প্লাসে আর মাইনাসে কাটাকাটি করে কত 0, তাহলে এটা কোন বিধি থেকে আসছে? এই যে 0 পাইলাম, এই 0টা তোমার কি, এটা তোমার বিপরীতকের অস্তিত্ব থেকে আসছে না? তাহলে এইটা আসছে তোমার যোগের বিপরীতকের অস্তিত্ব। ঠিক আছে, এই বিধি থেকে তোমার হচ্ছে যে কি কাটাকাটি করে অর্থাৎ নেগেটিভ করে আমার কত আসলো? 0 আসলো। এবার বলো দেখি যে 0 কারোর সাথে যোগ করলে কি ওই সংখ্যাটা চেঞ্জ হয় না ওই সংখ্যাটা ফেরত আসে? ওটাই ফেরত আসে। এবং এটা কি কোন বিধিতে আসছিল? এটা তোমার কি অভেদক ছিল? তাহলে 0 প্লাস বি মানে যে বি আর 0 প্লাস সি মানে যে সি, এটা আসলো। এটা তাহলে কোন বিধির মধ্যে পড়তেছে? এটা পড়তে হচ্ছে যোগের অভেদক। ঠিক আছে, তাহলে এবার তো প্রমাণ হয়ে গেল। তাহলে তুমি অতএব বলে দিতে পারো অতএব বি ইজ ইকুয়াল টু কত, সি। এটা প্রমাণিত। এই যে দেখো আমার লাস্টে যে আমরা প্রমাণটা করতেছি যে বি ইজ ইকুয়াল টু সি আসলে, আমরা তো আগেই বলে দিচ্ছিলাম যে এখানে এ আর এ কাটাকাটি করে নরমালি বি ইজ ইকুয়াল টু সি হয়। তো এটা যে হয় এটা কয়টা স্টেপ পর, অর্থাৎ কয়টা তুমি হচ্ছে যে এরকম বিধিগুলা কাজে লাগাই যে তোমার বি ইজ ইকুয়াল টু সি আসলো, এইগুলা দেখানো হচ্ছে তোমার কাজ। কেউ যদি এই কাজটা করে রাখো বাট সাইডে একটা নোটও না দাও, সাইড নোট না দাও, তোমাকে হয়তো টিচার হাইস্ট হলে যদি 4 মার্কসের হয় 1 মার্কস দিতে পারে, বা এমনও আছে হয়তো পুরোটা 0 দিয়ে দিতে পারে। কারণ কি? কারণ এইগুলা টিচার দেখবে যে তুমি আসলে এইগুলা জানো কি না, যে এটা কোন বিধির মধ্যে পড়তেছে। যে তোমার আমি যোগ করলাম, যোগ করে কোন বিধি, ব্র্যাকেট গুলা চেঞ্জ করে নিলাম, এখানে কোন বিধি, তোমার এইগুলা প্লাস মাইনাস যেটা একই রকমের জিনিস ছিল এটা 0 হলো, এটা কোন বিধি, এই জিনিসগুলো তুমি জানো কি না এটা একটা টিচার চেক করবে, আর কিছু না। ক্লিয়ার? আচ্ছা, এবার তাহলে আমি এই রিলেটেড আরো একটা প্রমাণ দেখাই। এরকম আরো প্রমাণ আছে, যেমন আমি একটা জিনিস বলে দিতে পারি যে এই প্রমাণটা তোমরা একটু করে নিবা। এটা মনে করো হোমওয়ার্ক থাকলো আর কি, যে এ বি সি হচ্ছে যদি এটা আর এর এলিমেন্টস হয়, আর মনে করো আমার হচ্ছে সি, মনে করো আমি 0 বললাম না আর কি, 0 করা যাবে না। কেন করা যাবে না আমি এখানে বলতেছি যে এত হলে তুমি এত, এবং আরেকটা জিনিস আছে যে হচ্ছে ধরো এ বি ইজ ইকুয়াল টু, মনে করো এরকম বললাম যে এসি ইজ ইকুয়াল টু মনে করো বিসি, এরকম বললাম সাপোজ যে এসি ইজ ইকুয়াল টু কত, বিসি করলাম। ঠিক আছে, তো তাহলে আমরা নরমালি কি জানি, যেখানে এই সি আর সিটা কাটাকাটি হয়ে যায়, দেন আমি বলে দিতে পারি এ ইজ ইকুয়াল টু কত হবে, বি হবে। তাহলে এত হলে প্রমাণ করো যে, কি প্রমাণ করবা, এ ইজ ইকুয়াল টু বি, তাই না? তাহলে আমাকে কি করা লাগবে, আমরা কি সি দ্বারা ভাগ দিলেই তো হয়ে যাচ্ছে, বা সি ইনভার্স 1/c দ্বারা গুণ দিয়ে দিলে তো তোমার কি সি আর সি কাটাকাটি, তাহলে এ ইজ ইকুয়াল টু কত হবে, বি হবে। তো এই যে কথাটা তুমি যে বলবা যে ফার্স্টে আমি তাহলে এ ইনভার্স মানে সি ইনভার্স হচ্ছে দুই দিকে গুণ করি, তাহলে এটা কি আসবে, গুণের অনন্যতা। তারপরে কি আসবে যে তোমার ব্র্যাকেটটা চেঞ্জ করে নিব, সি ইনটু কত, সি ইনভার্স, তাহলে ওটা কি আসবে, ওটা তোমার হচ্ছে কি সংযোজন, গুণের সংযোজন যেটা। দেন সি আর সি ইনভার্স কাটাকাটি করে যে 1 হলো, এটা তোমার বিপরীতকার অস্তিত্ব, গুণের বিপরীতকার কি, এগুলো সাইড নোট দিবা। তারপরে কি আসবে যে তোমার 1 এর সাথে যে কোনো কিছু গুণ দিলে সেটাই চলে আসে, ওটা কি আসবে, গুণের তোমার অভেদক। এই যে তোমার আর কি বিধিগুলা, এই বিধিগুলা কাজে লাগে তোমার প্রমাণটা করাটাই হচ্ছে কাজ। ঠিক আছে, তাহলে এইটা তোমরা বাসায় করে নিবা। ঠিক আছে, আমি আরো একটা দেখাই। ওকে, এখন যে প্রমাণটা দেখাবো এই প্রমাণটাও ইম্পর্টেন্ট আর কি। তো এটা আমি লিখতেছি, এটা একটা এক্সাম্পল, যে বলা আছে তোমার এ এলিমেন্টস যদি আর হয়, এত হলে প্রমাণ করো যে, বলে দিলাম মনে করো a ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0। তো এটাও তো আমরা হচ্ছে যে নর্মালি বলে দিই যে কোনো কিছুর সাথে 0 গুণ দিলে তো সেটা কি হয়, 0ই তো আসে, এটা তো আমরা জানি। তো কিভাবে যে আসে, কয়টা বিধি প্রয়োগ করে যেটা আসবে, এটা এখন আমার দেখানোটাই হচ্ছে কাজ। ঠিক আছে, তো দেখো এটা আমি একটু এভাবে বলি যে আমরা নরমালি এই জিনিসটা জানি তো যে 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু কত হয়, 1ই তো হয়, তাই না? যে কোনো কিছুর সাথে মনে করো যে 0 যোগ করলে সেটা কি হয়, ওই সংখ্যাটাই তো ফেরত আসে। তো আমরা এই অংশটুকু থেকে তোমার হচ্ছে প্রমাণটা একটু করবো আর কি। তো একটু দেখো তাহলে বুঝতে পারবে আর কি, যে ধরো এটা প্রুফটা যখন আমি শুরু করতেছি, তো এখানে আমি বলি যে আমরা জানি
আমরা জানি কত যে 1 বা 0 প্লাস 1 যেটাই তুমি বলো আর কি, যেটা তোমার ভালো লাগে আর কি বলতে, যে 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত 1, এটাই তো হয়। এটা এটা এরকম বিধি থেকে আসছিল, এটা তোমার হচ্ছে যোগের অভেদক, এই বিধি থেকে আসছে। আচ্ছা, এখন আমার প্রমাণে তো দরকার a ইন্টু 0 করা, তাই তো? তাহলে উভয় পক্ষে a গুণ করে দাও। a ইন্টু কত 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু a ইন্টু কত 1। তাহলে কোনো কিছু যদি আমি গুণ করি বা যোগ করি নতুন কিছু, তাহলে তোমার কি আছে? এটা তোমার অনন্যতা বিধি। তাহলে এখানে যেহেতু আমি গুণ করলাম, তাহলে গুণের অনন্যতা বিধি, গুণের অনন্যতা বিধি। তো এখানে দেখো আমি কি করবো, এবার এইটাকে গুণ করে দিব, অর্থাৎ এটা কোন বিধির মধ্যে পড়ে বলো দেখি, যে a ইন্টু 0 করা প্লাস হচ্ছে কত a ইন্টু 1, আবার এখানে আসছে কত a ইন্টু 1। তাহলে বলো দেখি যে এই জিনিসটা কোন বিধির মধ্যে পড়তেছে? আমি বন্টন করে দিয়েছি না? তাহলে এইটা তোমার কিন্তু পড়বে হচ্ছে বন্টন বিধি। ক্লিয়ার? এবার দেখো আমরা তো প্রমাণ করতে যাচ্ছি যে a ইন্টু 0 ইজ ইকুয়াল টু যাতে 0 হয়, এটা তো প্রমাণ করতে যাচ্ছি। তা এটা আমি রাখবো, এটা আমি কোনো কাজ করবো না, a ইন্টু 0ই থাক। তো a ইন্টু 1 মানে কি আবার a না? এটা মানেও a, এটা মানেও কি a। এটা তাহলে কোন বিধি থেকে আসলো? গুণের অভেদক, গুণের অভেদক। ঠিক আছে, এখন বলো দেখি আমাকে কি করা লাগবে, যে এটা a আর a কে এখন আউট করে দেওয়া লাগবে। তাহলে আউট করতে গেলে এইটারই তোমার কি বিপরীতটা যোগ করা লাগবে। তো তাহলে তোমার মাইনাসে যোগ করা লাগবে। এখন একটা জিনিস বলি, অনেকে হয়তো কনফিউজ থাকতে পারে যে ভাই আমি মাইনাস এটা সামনে যোগ করব নাকি পরে যোগ করব, তোমার ইচ্ছা। তুমি যদি সামনেও যোগ করো, ধরো আমি এরকম করলাম, আমি একটু জাস্ট বলে রাখি যে a ইন্টু 0 প্লাস a, এটা করে আমি মনে করি সামনে হচ্ছে যে মাইনাসে যোগ করলাম। তাহলে কিন্তু তোমাকে কি করা লাগবে, যে সামনে যে এখানে তোমার কি আছে প্লাস, এটা পরে আছে না? তাহলে এই মাইনাস এ কে এর পরে নিয়ে চলে আসা লাগবে আর কি। ঠিক আছে, যে প্লাস মনে করো যে কি মাইনাসে, তখন এটাকে তখন বিনিময় বিধি আরেকটা বিধি অ্যাড করা লাগবে আর কি। ওটাও করতে পারো, অথবা তুমি যা করবা যে যোগ বা বিয়োগ যেটাই করো আর কি, তোমার এই বাম দিকে যদি বাম দিকের এই প্রথমেই যদি বসাও, তাহলে ডান দিকের প্রথমে বসানো লাগবে, বা বাম দিকে যদি এই সাইডে বসাও অর্থাৎ পরে বসাও, তোমার ডান দিকেরও পরে বসানো লাগবে আর কি। ঠিক আছে, এটা কোনো ম্যাটার না। অর্থাৎ আমি ধরো মাইনাসে যোগ করবো, তাহলে আমি এরকম করতে পারি যে এটা তো আছেই, এর সাথে আমি যোগ করবো হচ্ছে মাইনাসে, আর এখানে যোগ করবো তাহলে a প্লাস কত মাইনাসে। তাহলে এটা কি করলাম, এটা যোগের, আবার যোগের অনন্যতা, ওটা তো গুণের অনন্যতা আসছিল, তাহলে এটা কি চলে আসলো এবার যোগের অনন্যতা, যোগের অনন্যতা। ক্লিয়ার? তাহলে এবার দেখো, এবার আমাকে কি করে নেওয়া লাগবে, এই a আর মাইনাস একসাথে করে নেওয়া লাগবে। তাহলে তোমার আসতেছে হচ্ছে a ইন্টু 0 প্লাস, তাহলে হচ্ছে কত, এই যে a আর মাইনাস a, তাহলে a প্লাস মাইনাস a। ঠিক আছে, তো এত ইজ ইকুয়াল টু তুমি বলতে পারবা যে a প্লাস মাইনাস, এটা রেখে দাও। তাহলে এটা কি করে নিলাম, এটা আমার সংযোজন হয়ে গেল না? তাহলে যোগের সংযোজন। তাহলে বলো এবার a আর মাইনাস a কাটাকাটি করে কত 0, তাহলে a ইন্টু 0 প্লাস হচ্ছে কত হয়েছে 0, আবার এটাও কত 0, তাহলে এটা কি আসছে, এটা যোগের বিপরীতক। ঠিক আছে, এগুলো আমি মিশাই দিচ্ছি। তো দেখো তাহলে এবার বলো যে কোনো কিছুর সাথে যদি আমি 0 যোগ করি, তাহলে এটা কত হয়, ওইটাই আসে, আর এদিকে তো 0 আছে, তাহলে এটা কি আসছে তোমার, এটা হচ্ছে যোগের অভেদক। তাহলে তো প্রমাণ চলে আসলো, অতএব a ইন্টু 0 ইজ ইকুয়াল টু কত 0, প্রমাণিত। ক্লিয়ার? তাহলে তোমার যদি এই টাইপের প্রবলেমগুলো বলে, যে যেগুলো তোমার স্বীকার্য আর কি শিখে আসছি বাস্তব সংখ্যার, তাহলে এই টাইপের প্রবলেমগুলো যদি বলে, দেন তুমি সাইড নোটটা খুব সুন্দর করে আর কি ভেবে চিন্তে দিবা, যে হ্যাঁ উপর লাইন থেকে কিভাবে এটা আসতেছে আর কি, a আর মাইনাস এ যে 0 হলো, তাহলে এটা কোন স্বীকার্য প্রয়োগ করে আসছিল, যে যোগের বিপরীত, এটা প্রয়োগ করে যে আসছে, এটা তুমি হচ্ছে খুব ভালো মতো দেখবা আর কি। ঠিক আছে, এইটার লেখাটাই হচ্ছে মেইন। ওকে, আচ্ছা এবারে আমরা তাহলে এই টাইপের বেশ কিছু অঙ্ক আছে আর কি, তোমাদের বইয়ে দেওয়া আছে, বইয়ের অঙ্কগুলো একটু বাসায় করে নিবা। ঠিক আছে, আমি আরেকটা টাইপ একটু দেখে আজকে শেষ করে দিব ভিডিও। এটা যদি তোমরা জানো, আমি যে টাইপটা এখন করাবো, এই টাইপটা তোমার হচ্ছে অমূলদ সংখ্যা যে প্রমাণগুলো আমরা অ্যাকচুয়ালি জানি,
যে তোমার √2 একটা অম্লজ সংখ্যা বা √3 একটা অম্লজ সংখ্যা, √5, √7, √11, এই যে প্রমাণগুলো আমরা প্রমাণ করি যে এটা একটা অম্লজ সংখ্যা, তো প্রমাণটা তোমরা 9 10 শিখে আসছো। তো আমি একটা প্যাটার্ন আমি দিচ্ছি, তোমরা যেভাবে শিখে আসছো ওইভাবে করে দিলেই কোনো সমস্যা নাই। তো আমি টাইপের মধ্যে একটা রাখি যে অম্লজ সংখ্যা সংক্রান্ত আর কি, তাহলে এটা হচ্ছে টাইপ 6, এটা তোমার অম্লজ সংখ্যা সংক্রান্ত এই টাইপের মধ্যে আমি জাস্ট একটাই প্রমাণ করে দিব, তাহলেই হবে। দেখো, ধরো আমি এই প্রমাণটা করতে যাচ্ছি যে √2 একটি অম্লজ সংখ্যা। আচ্ছা, তো √2 একটি অম্লজ সংখ্যা, এটা যে আসলে অম্লজ সংখ্যা হচ্ছে, এই প্রমাণটা তোমরা 9 10-এও করে আসছিলে এইভাবে। প্রথমে আমরা ধরে নিতাম না যে √2 একটি মূলদ সংখ্যা, দেন পরবর্তীতে প্রমাণ করতাম যে না, √2 একটি অম্লজ সংখ্যা না। তাহলে মানে অপশন তাতে দুইটা, একটা হয় হলে অম্লদ হবে, না হয় কি হবে, মূলদ হবে। এখন আমি বলতেছি যে √2 একটি মূলদ সংখ্যা, বলে দিলাম, বলে দিয়ে এখন প্রমাণ করতে গিয়ে দেখি যে না, √2 একটা অম্লজ সংখ্যা মানে মূলদ সংখ্যা না। তাহলে মূলদ যদি না হয় তাহলে অবশ্যই কি হবে, অম্লজ সংখ্যা। এইটাকে বলা হয়, আমরা যেভাবে প্রমাণটা করতাম, এই যে ধরে নিয়ে আর কি, যে আমরা উল্টাটা ধরে নিয়ে তারপর প্রমাণটা করতেছি, এই প্রমাণটাকে বলে তোমার প্রুফ বাই কন্ট্রাডিকশন। প্রুফ বাই কন্ট্রাডিকশন, ঠিক আছে? কন্ট্রাডিকশন, ঠিক আছে। এই যে প্রুফ বাই কন্ট্রাডিকশন বলতে বোঝাচ্ছে যে তুমি কন্ট্রাডিক্ট করা, মানে কি, যেটা প্রচলিত সেটার বাইরে চলে যাওয়া, তাই তো? যে আমি জানি যে √2 অম্লজ সংখ্যা, এটা তো হবেই, কিন্তু আমি ওইটা বাদ দিয়ে আমি বলে দিচ্ছি না, √2 একটি মূলদ সংখ্যা। তো আমি একটা ওর বিরুদ্ধে চলে গেলাম না, কথাটার বিরুদ্ধে কন্ট্রাডিক্ট করলাম আমি। তাহলে এই যে এই মানে যেটা প্রচলিত বা যেটা অ্যাকচুয়াল হয়, এটার বাইরে গিয়ে যে আমি প্রমাণ করতে যাচ্ছি, তো ওইটাকে বলা হচ্ছে প্রুফ বাই কন্ট্রাডিকশন। তো এটা প্রমাণ করার সময়, তাহলে আমি যদি এটাকে মূলদ সংখ্যা ধরে নিই, তাহলে মূলদ সংখ্যা ধরতে গেলে আমাকে কি কি প্রমাণ করা লাগবে বলো দেখি। মূলদ সংখ্যা আমরা কি জানি, মূলদ সংখ্যার ক্ষেত্রে হয় কি, যে ধরো এটা p/q আকারের হবে, এবং p/q আকারের হতে গেলে তোমার এই দুটো আবার কি হবে, এই p আর q তোমার হচ্ছে জেড, মানে যেটা তোমার হচ্ছে কি পূর্ণ সংখ্যা, এটার এলিমেন্টস হওয়া লাগবে, এবং কিউ যাতে কি না হয়, কিউ যেন তোমার হচ্ছে 0 না হয়, এবং এইটা কি যাতে হয়, এটা যাতে সহমৌলিক হয়। এই যে কথাগুলো আমরা বলতেছিলাম মূলদের ক্ষেত্রে, তাহলে আমাকে ওইভাবেই মানে √2 কে মানে প্রমাণ করতে করতে ধরো আমার বলা লাগবে যেটা পূর্ণ সংখ্যা কি না, আগে ফার্স্টে দেখে নিব যে হ্যাঁ, যদি আমার সরাসরি এটা মনে করা আসলো সাপোজ 20, বা এটার মান কিছু একটা আসলো যেটা মনে করা একদম পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে কিনা, পূর্ণ সংখ্যা না হলে সেটা ভগ্নাংশ আকারে কি হচ্ছে, এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ প্রমাণ করতে পারলেই, যদি এখন আমি লাস্ট পর্যন্ত বলে দিতে পারি যে হ্যাঁ এটা মূলদ সংখ্যা হচ্ছে, তাহলে তো খুব ভালো, মূলদ সংখ্যা হয়ে গেল। তাহলে আমার মনে করে এটা ভুল, অমূলদ সংখ্যাটা ভুল। আর তুমি যদি প্রমাণ করতে না পারো যে না, আমি যেটা বলেছিলাম মূলদ সংখ্যা, এটা মূলদ সংখ্যা না, তাহলে মূলদ সংখ্যা না হলে তুমি অটোমেটিক বলে দিবে এটা একটা অমূলদ সংখ্যা। ক্লিয়ার? তো আমি এই প্রমাণটাই করতে যাচ্ছি। তাহলে ফার্স্টে তুমি দেখো যে √2 কে আসলে পূর্ণ সংখ্যা কিনা, এটা একটু বলি। তাহলে পূর্ণ সংখ্যা যদি আমি করতে যাই, তো আমি এটাকে স্কোয়ার করবো, আর কি স্কোয়ার করে দেখবো যে মানটা কত হয়। তো দেখো দেখি, আমি যদি 1 এর উপর স্কোয়ার করি, 1 এর উপর স্কোয়ারের মান কত, 1, তাই তো? আর √2 এর উপর স্কোয়ার করলে মানটা কত হয়, 2, আর 2 এর উপর যদি স্কোয়ার করি মানটা হয় কত, 4। তো এখন একটা জিনিস বলো দেখি, আমি 1 নিয়েছি, 2 নিয়েছি, আর নিয়েছি হচ্ছে √2। তো দেখো 1 এর উপর স্কোয়ার করাতে মানটা আসলো 1, 2 এর উপর স্কোয়ার করাতে মানটা আসলো 4, আর √2 এর উপর স্কোয়ার করাতে মানটা আসলো কত, 2। মানে কি, এই স্কোয়ার করে মানটা এই মানটা আসছে 1 আর 4 এর মাঝামাঝি। তাহলে এই স্কোয়ারের ফলাফলটা যদি তোমার 1 আর 4 এর মাঝামাঝি হয়, তাহলে তুমি কি বলবা যে 1 আর 2 এর মাঝে কি অবস্থান করতেছে, √2, তাই না? তাহলে √2, 1 আর 2 এর মাঝে কি কোনো পূর্ণ সংখ্যা আছে? 1 একটা পূর্ণ সংখ্যা, তারপরে পূর্ণ সংখ্যাটা হচ্ছে 2, তাহলে এর মাঝে তো কোনো পূর্ণ সংখ্যা নাই। তাহলে তুমি কি বলবা যে √2 যেহেতু তোমার কি, যে 1 আর 2 এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা নাই, তাহলে √2 একটা কি হবে বলো? √2 একটা কি পূর্ণ সংখ্যা তো কখনোই হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখানে বলে দিব যে √2 পূর্ণ সংখ্যা না। তাহলে প্রথম প্রমাণটা আমার ওকে, যে √2 পূর্ণ সংখ্যা না। এখন আমি অন্য কিছু চেক করবো যে এটা p/q আকারে প্রকাশ করা যায় কিনা, এগুলো দেন আমি দেখবো। তাহলে তুমি বলবা যে 1, 2 এর মাঝে
যেহেতু বলবা যেহেতু 1 2 এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা নাই, তাহলে অতএব তুমি বলবা √2 পূর্ণ সংখ্যা নয়, তাই তো? আবার তুমি এখানে এই জিনিসটা বলে দিতে পারো যে এখানে তোমার হচ্ছে কি 1 এর চেয়ে √2টা বড়, আবার √2 এর চেয়ে 2 বড়, এই জিনিসটা এখানে বলে রাখতে পারো, তাহলে তোমার এই বুঝতে সুবিধা হবে আর কি, যে হ্যাঁ তাহলে 1 আর 2 এর মাঝে তোমার কে √2টাকে অবস্থান করতেছে, তাহলে 1 আর 2 এর মাঝে যেহেতু পূর্ণ সংখ্যা নাই, তাহলে √2 পূর্ণ সংখ্যা নয়। প্রথমে আমি বলে দিলাম, তাহলে √2 পূর্ণ সংখ্যা হলো না, তাহলে একটা আমি মনে করো মতামত পেয়ে গেলাম যে হ্যাঁ √2 পূর্ণ সংখ্যা না, তাহলে √2 কি এবার মূলদ সংখ্যার ভিতর অর্থাৎ p/q আকারের ভিতর কিছু পড়তেছে কিনা এইটা এবার দেখি। তাহলে আমি ধরে নিব যে ধরি √2 একটি মূলদ সংখ্যা, একটি মূলদ সংখ্যা। আচ্ছা, আমার এই লেখাটা আমি মোটামুটি একটা প্যাটার্ন বোঝাচ্ছি যে এরকম করে লেখা লাগে আর কি, স্টেপ বাই স্টেপ। তো লেখাটা যে আমারটাই তোমার লেখা লাগবে এরকম কোন না, তুমি যেটা বুঝতেছো তোমার বুঝাটা তুমি খাতায় সুন্দর করে এক্সপ্রেস করতে পারলেই হয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে? ফুল মার্কস পাবা। তাহলে √2 যেহেতু একটা মূলদ সংখ্যা ধরে নিলাম, যে এটা প্রুফ বাই কন্ট্রাডিকশন বলতেছি আর কি, যে আমি উল্টাটা ধরে নিয়ে করতেছি, তাহলে তুমি কি বলবা যে √2 একটি মূলদ সংখ্যা, তাহলে অতএব √2 কে p/q আকারে প্রকাশ করা যাবে, তাই তো? তাহলে একে যদি p/q আকারে প্রকাশ করতে পারো, তাহলে এখানে p/qটা কি এটা একটু বলে দিবা, যে এখানে ধরো এখানে ব্র্যাকেটে বলে দিলা যে p/q এটা হচ্ছে তোমার কি z এর হচ্ছে মানে সদস্য আর কি, পূর্ণ সংখ্যার সদস্য, এবং বলে দিবা যে q ইজ নট কি 0। আর আরেকটা বলে দিতে চাইছিলাম যে p আর q এটা সহমৌলিক বলতে যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি বলে দিয়েছিলাম কত 1, এটা কিন্তু সহমৌলিককে আগে আলোচনা করে রাখছি, আমি আর নতুন করে বলতেছি না, ঠিক আছে? যারা জানো না তারা আগের ভিডিও দেখে আর কি এটা ক্লিয়ার হয়ে যাবে, ওকে? তো তাহলে আমি এটাকে আমি √2 কে p/q আকারে প্রকাশ করতে পারতেছি, তাহলে এত ইজিক্যাল টু p/q আমি লিখে দিলাম। তাহলে আসলে কি p/q আকারে আসছে কি না এটা আমি এখন দেখব। তাহলে এখন তুমি স্কয়ার করে দাও উভয় পক্ষে, স্কয়ার করলে কত হবে? ধরো এটা আমি বর্গ করতেছি উভয় পক্ষে, তাহলে বর্গ করলে 2 = p² ডিভাইডেড কত q এর উপর স্কয়ার। তাহলে ধরো আমি একটা কিউ কে, এটা অনেকে অনেকভাবে প্রমাণ করে, কেউ মনে করে এখানে কিউ স্কয়ারটা এদিকে নিয়ে এসে তোমার হচ্ছে এখানে উৎপাদক দেখাই যায়, আসলে উৎপাদক কোন কোনগুলো হচ্ছে আর কি, ঠিক আছে? এটাও দিয়েও প্রমাণ হয় যে গুণনীয়কগুলো কি কি আছে, এটা দিয়েও করতে পারো, বা তুমি এখানে প্রমাণ করতে পারো। ধরো আমি একটা কিউকে এখানে নিয়ে আসলাম যে 2q = তুমি বলতে পারবো p² ডিভাইডেড কত q। তাহলে তুমি এখন একটা জিনিস বলো দেখি, যে কিউ যেহেতু তোমার জেড মানে কি তোমার পূর্ণ সংখ্যা 1 2 3 4 5 6 7 8 এভাবে চলতে থাকবে, তো এটার সাথে যদি আমি 2 গুণ করি, তাহলে এইটা একদম মানে স্পষ্টতই যেটাকে বলা হচ্ছে একদম ইয়া করে বলে জোর দিয়ে বলা হয় যে 2q স্পষ্টতই তোমার কি পূর্ণ সংখ্যা, কারণ কিউই তো তোমার হচ্ছে যে কি পূর্ণ সংখ্যা, তাহলে 2q অবশ্যই পূর্ণ সংখ্যা হবে, এটা নিয়ে তোমার কোনো ডাউট নাই, কারণ 2 দ্বারা গুণ হচ্ছে, ঠিক আছে? এবার এই p²/qটাও কি পূর্ণ সংখ্যা থাকতেছে, এটা দেখো, এটার আমি বর্গ করলাম, বর্গ করে একটা মান আসলো, এই নিচে মনে করো কিউ, এখন কিউ এর মানটা কত ছিল এটা তো জানি না, পূর্ণ সংখ্যা না হয় আসলো, তাহলে এটা কি তোমার একদম পূর্ণ সংখ্যা আসবে কিনা এটা এখন দেখাই। তাহলে তুমি এখানে বলবা যে স্পষ্টতই তোমার কি 2q পূর্ণ সংখ্যা। তো p²/q কি তোমার পূর্ণ সংখ্যা আসতেছে? কখনোই না, কারণ এখানে দেখো যদি আমি মানে উৎপাদক করতে চাইতাম আর কি, তো উৎপাদক করতে গেলে এখানে ধরো আমি 2 আর q নিয়েছিলাম, তাহলে এখানে তোমার 2q আর q, তো 2 একটা গুণনীয়ক থাকে, বাট এই ক্ষেত্রে তো তুমি বলতে পারবে না যে এটা তোমার হচ্ছে যে এখানে কোন একটা গুণনীয়ক আছে, বা তোমার এটার সাথে এটা কাটাকাটি করে কিছু একটা আসবে, এরকম তো কিছু আসছে না, তাহলে অবশ্যই তোমার এটা কি, এটা তোমার একটা ভগ্নাংশ চলে আসবে। তাহলে এই দিকেরটা পাচ্ছি তোমার পূর্ণ সংখ্যা, আর এই দিকেরটা কি হয়ে যাচ্ছে যে p²/q কখনোই কি পূর্ণ সংখ্যা না। তাহলে বলো দেখি, যে এই দিকে বললাম যে 2qটা একদম ডাইরেক্ট পূর্ণ সংখ্যা, আর এই দিকেটা পূর্ণ সংখ্যা না, তাহলে তুমি কি কখনো বলতে পারবা যে একটা পূর্ণ সংখ্যা আর যেটা পূর্ণ সংখ্যা না এই দুটো কখনো সমান হবে? তাহলে যেহেতু এটা হচ্ছে না, তাহলে বলে দিবা যে অতএব 2q ইজ নট কি p²/q, তাহলে এটাই সমান হবে না। তাহলে এই দুটোই যদি সমান না হয়, তাহলে এই দুটো আসছিল কোথা থেকে? √2 = p/q থেকে আসছিল না, যেটা আমি মূলদ ধরে রাখছিলাম। তাহলে এটা যদি সমান না হয়, তাহলে এটা কখনোই কি হবে না, এটা কখনোই তোমার, তাহলে তুমি কি বলবা যে √2 কখনোই মূলদ সংখ্যা হতে পারে না।
ঠিক আছে, তাহলে বলে দিবা অতএব √2 একটা অম্লজ সংখ্যা। অর্থাৎ এই প্যাটার্নে, অর্থাৎ তুমি মানে স্টেপ বাই স্টেপ প্রমাণ করে জাস্ট দেখাই দিবা যে হ্যাঁ এটা তোমার অম্লজ সংখ্যা নাকি মূলজ সংখ্যার মধ্যে পড়তেছে। ঠিক আছে, তো মোটামুটি আজকের ভিডিও এখান পর্যন্তই। এই টাইপের যেগুলো প্রমাণগুলো আছে এই প্রমাণগুলো তোমরা একটু বাসায় দেখে নিবা। আমি নেক্সট লেকচারে তোমাদের একাডেমিকের জন্য অ্যাকচুয়ালি শেষ করে দিব। একাডেমিকের বাইরে মানে একাডেমিকের মধ্যে এর বাইরে সাধারণত কোশ্চেন হয় না। আমি নেক্সট ভিডিওতে আর যে কয়েকটা বাকি আছে তোমার থিওরি আরেকটা দিয়েছিলাম, ওইটার এখনো ম্যাথ দেখানো হয় নাই, যে তোমার ঊর্ধ্বসীমা, সুপ্রিমাম আর ইনফিমাম, এইটার ম্যাথগুলো আমি হচ্ছে নেক্সট ভিডিওতে দেখাবো। আর ওইটা ছাড়া আর কিছু কিছু যেগুলো বাদ থাকবে ওইগুলো দেখাই দিব। আর অ্যাডমিশনের জন্য যে যে আর কি পয়েন্টগুলো আর কি দরকার, যে ইয়েগুলো অসমতাগুলো সমাধান, এবং আমি নেক্সট লেকচারেও কিছু কিছু অসমতার সমাধান দেখাবো। এই অসমতার সমাধানগুলো তোমার অ্যাডমিশনে দেয়, তো এইগুলো একটু শিখে রাখা উচিত। তো এইটার বাইরে মোটামুটি আর যেগুলা আসে বা এই টাইপেরই মধ্যে অনেকগুলো আছে, এগুলো তোমরা হচ্ছে যে মানে বইয়ে আর কি সলভ করে নিবা। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমার যে ফেসবুক গ্রুপ আছে মেহেদি ম্যাথ কেয়ার নামে, ওখানে আমি ভিডিওটার লিংক দিয়ে দিই, ওর নিচে কমেন্ট করে জানাই দিবা আসলে যে কোন ইয়েতে প্রবলেম হচ্ছে, টাইপগুলো বুঝতে সমস্যা হচ্ছে, আমি এগুলো ওখানে একটু ক্লিয়ার করে দেখে দিই। ঠিক আছে, আজকের ভিডিও এখান পর্যন্ত।